একটি সভ্যতা যে ভূমিতে অবস্থিত সেই ভূমিটি তাকে গঠন করে। সেই ভূমিটি নির্ধারণ করে পৃথিবীর 800 কোটি মানুষের যুদ্ধদণ্ড, ক্ষমতা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামাজিক বিকাশ। আধুনিক প্রযুক্তি মানুষের মাঝে দূরত্ব কিছুটা হলেও কমিয়ে দিয়ে থাকলেও আমাদের ভুলে যাওয়া উচিত না যে মানুষ যে ভূমিতে বসবাস করে এবং জীবিকা নির্বাহ করে এবং সন্তান লালন পালন করে সে ভূমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই পর্বতমালা, মরুভূমি, লেক, সাগর, মহাসাগর এবং অরণ্যগুলো মানুষদেরকে সীমাবদ্ধ করে, পৃথিবীর নেতৃত্ব দানকারীদের সিদ্ধান্তসমূহ এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো দ্বারা প্রভাবিত হয় এবং বহুকাল যাবৎ হয়ে আসছে। এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোর ভেতর কোনোটার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ নয়। পর্বতমালাকে মরুভূমির চাইতে গুরুত্বপূর্ণ বলা যায় না, নদীগুলোকে জঙ্গলগুলোর তুলনায় অধিক গুরুত্বপূর্ণ বলা যায় না। বিশ্বের এক একটি অংশে এক একটি ভৌগোলিক বৈশিষ্ট্য এক এক ধরনের প্রভাব ফেলে। এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোর ইন্টারপ্লে নির্ধারণ করে মানুষ কি করতে পারবে এবং কি করতে পারবে না। ভূ রাজনৈতিক বিদ্যা আন্তর্জাতিক রাজনীতিকে ভৌগোলিক বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করে। শুধু পাহাড়ের প্রাকৃতিক বাধা বা নদী নেটওয়ার্কের সংযোগের মতো ভৌগোলিক ল্যান্ডস্কেপ নয়, এমনকি জলবায়ু, জনসংখ্যা, সাংস্কৃতিক অঞ্চল এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ভূ রাজনৈতিক বিশ্লেষণের আওতায় পড়ে। এই প্রতিটি ফ্যাক্টর মানব সভ্যতার বিভিন্ন দিকের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, রাজনৈতিক এবং সামরিক কৌশল থেকে শুরু করে ভাষা, বাণিজ্য এবং ধর্মসহ মানব সামাজিক উন্নয়ন এর উপর। উদাহরণস্বরূপ চীন এবং ভারত, এই দুটি দেশই ব্যাপক জনসংখ্যার দুটি বিশাল দেশ, যাদের মাঝে 4056 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। কিন্তু রাজনৈতিক বা সাংস্কৃতিকভাবে এই দুটো দেশ খুব একটা সংযুক্ত নয়। আশ্চর্যের কিছু হবে না যদি এই দুই দানব একে অপরের সাথে পূর্ব ইতিহাসে বেশ কয়েকটি যুদ্ধে লড়াই করে থাকত, কিন্তু প্রকৃতপক্ষে 1962 সালে 1 মাসব্যাপী একটি যুদ্ধ ছাড়া তারা ইতিহাসে কখনোই যুদ্ধ করেনি। কেন? কারণ তাদের মাঝে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশ্রেণী। এই হিমালয় পর্বতশ্রেণীর মধ্য দিয়ে বা তার উপর দিয়ে বড় কোনো সামরিক বাহিনীর পক্ষে অগ্রসর হওয়া কার্যত অসম্ভব। প্রযুক্তি যতই পরিচালিত হয়ে উঠেছে, এই বাধা অতিক্রম করার উপায়গুলি একে একে ততই উদ্ভূত হচ্ছে, কিন্তু ভৌগোলিক বাধা একটি প্রতিবন্ধক হিসাবে রয়ে গেছে। এই কারণেই উভয় দেশ একে অপরের প্রতি সতর্ক দৃষ্টি রেখে অন্যান্য অঞ্চলে তাদের পররাষ্ট্র নীতিকে কেন্দ্রীভূত করে। স্বতন্ত্র নেতা, ধারণা, প্রযুক্তি এবং অন্যান্য দিকগুলো সমস্ত আন্তর্জাতিক ঘটনাগুলিকে গঠনে ভূমিকা পালন করে, তবে সেগুলির প্রভাব অস্থায়ী। প্রতিটি নতুন প্রজন্ম এখনও হিন্দুকুশ এবং হিমালয় দ্বারা সৃষ্ট শারীরিক প্রতিবন্ধকতা, বর্ষা ঋতু দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ এবং প্রাকৃতিক খনিজ বা খাদ্য উৎসের সীমিত অ্যাক্সেসের অসুবিধার মুখোমুখি হবে। রাশিয়ায় আমরা আর্কটিকের প্রভাব দেখতে পাই এবং কিভাবে এর হিমায়িত জলবায়ু রাশিয়ার সত্যিকারের পরাশক্তি হওয়ার ক্ষমতাকে সীমিত করে। চীনের ক্ষেত্রে আমরা একটি গ্লোবাল নৌবাহিনী না থাকার ফলে ক্ষমতার সীমাবদ্ধতা দেখতে পাই এবং এখন চীন যে গতিতে এই পরিস্থিতি পরিবর্তন করতে চেয়েছে তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বহু বছর আগের অধ্যায়টি ব্যাখ্যা করে যে কিভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে তার সীমান্ত প্রসারিত করার বুদ্ধিমান সিদ্ধান্তগুলি এটিকে দ্বি-মহাসাগরের পরাশক্তি হিসাবে উঠে আসতে সক্ষম করে তোলে। ইউরোপ আমাদের দেখায় সমতল ভূমি এবং নৌপথের নদীগুলো কতটুকু মূল্যবান একে অপরের সাথে অঞ্চলগুলিকে সংযুক্ত করতে এবং আধুনিক সভ্যতা শুরু করতে সক্ষম একটি সংস্কৃতি গড়ে তুলতে। অন্যদিকে আফ্রিকা পৃথিবীর বড় বড় সব সভ্যতাগুলো থেকে ভৌগোলিক বিচ্ছিন্নতার নেতিবাচক প্রভাবগুলির একটি প্রধান উদাহরণ। মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক অধ্যায়টি প্রদর্শন করে যে কেন ভূসংস্থানকে উপেক্ষা করে মানচিত্রের উপর সীমান্ত রেখা আঁকলে একটি প্রদত্ত অঞ্চলের ভৌগোলিক সংস্কৃতিগুলি কষ্টদায়ক সমস্যার সম্মুখীন হয়। আমরা এই শতাব্দীতে সেই কষ্টের সাক্ষী থাকব। আফ্রিকা এবং ভারত পাকিস্তানের অধ্যায়গুলিতেও একই বিষয়বস্তু লক্ষ্য করা যায়। ঔপনিবেশিক
শক্তিগুলো এই অঞ্চলের বাস্তবতাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে কাগজে কৃত্রিম সীমানা আঁকে। হিংসাত্মক প্রচেষ্টার মাধ্যমে এখন তাদের পুনরায় আঁকার চেষ্টা করা হচ্ছে। এই সংকটগুলো অনেক বছর ধরে চলতে থাকবে। তারপরে জাতিবিশেষ রাষ্ট্রগুলির মানচিত্র এখনকার মতো থাকবে না। জাপান এবং কোরিয়া দুটো দেশই জাতিগতভাবে এক জাতীয়, তবে তাদের অন্যান্য সমস্যা রয়েছে। জাপান হলো প্রাকৃতিক সম্পদ বর্জিত একটি দ্বীপরাষ্ট্র, অন্যদিকে কোরিয়ার বিভাজন এমন একটি সমস্যা যা এখনো সমাধানের অপেক্ষায় রয়েছে। এদিকে ল্যাটিন আমেরিকায় দেখতে পাওয়া যায় একটি ব্যতিক্রমী চিত্র। এর দূর দক্ষিণাঞ্চলে এটি বহির্বিশ্ব থেকে এতটাই বিচ্ছিন্ন যে বিশ্বব্যাপী অর্থনৈতিক লেনদেন স্থাপন করা কঠিন, এবং অভ্যন্তরীণ অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের মতো সফল ট্রেডিং ব্লক তৈরির ক্ষেত্রে ভূগোল একটি বাধা। অবশেষে আমরা পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য স্থানগুলির একটিতে আসি, আর্কটিক। অধিকাংশ ইতিহাসের জন্য মানুষ এটিকে উপেক্ষা করেছে, কিন্তু বিংশ শতাব্দীতে আমরা সেখানে খনিজ তেল খুঁজে পেয়েছি, এবং একবিংশ শতাব্দীর কূটনীতি নির্ধারণ করবে কে সেই সম্পদের মালিক হবে। অন্যান্য কারণগুলিও স্পষ্টভাবে ইভেন্টগুলিতে প্রভাব ফেলে। যে কোনো বিবেকবান মানুষই দেখতে পাবেন যে আধুনিক প্রযুক্তি ভূগোলের লৌহ নিয়মকে ব্যাখ্যা করেছে, এই বাধাগুলি অতিক্রম করে বা ভেদ করে পথ খুঁজে পেয়েছে।